উনি আবার বলছি, উনি যে বিদেশে গেছেন সেটা ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গেছে, উনি সিটিজেন পাসপোর্টে বিদেশ যাননি। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গিয়ে আরও নিজের বিপদ নিজে ডেকে আনলেন। এতে করে হবে কি, যদি সত্যি ওনার ট্রিটমেন্ট করানোর হতো বা করানোর আছে, সেটা কতদিনের জন্য সেটা পরিষ্কার হবে। ওনার চোখে এমন কি সমস্যা যাতে ইন্ডিয়াতে হয় না, সেটা আমেরিকায় হয়, সেটা পরিষ্কার হবে। কারণ ওনাকে তো ফিরে এসে এখানে মেডিকেল বোর্ড যেটা আছে, কোর্টের অর্ডারে যেটা হয়েছে, সেই রিপোর্ট তাকে প্লেস করতে হবে তার আইনজীবীর মারফত। মমতা ব্যানার্জি তো অনুব্রতকেও বীরের সম্মান দিয়েছিল, বাঘের সম্মান দিয়েছিল। আজকে বাঘ তো সেই মিউ মিউ করতে করতে বেড়ালের ওই বালিশাটা তৃণমূলে গেছিল। ফিরাদ হাকিম এত বড় বড় কথা বলেছিলেন, তাহলে ফিরাদ হাকিমও তো মিউ মিউ করতে করতে সেই বালিশাটা তৃণমূলের পক্ষে চলে গেলেন। তাহলে মমতার কথার দাম আমার মনে হয় না আজকের দিনে আছে। মমতার কথার গ্রহণযোগ্যতা, চোর মমতার কথার গ্রহণযোগ্যতা, যে ঘর থেকে বেরোলেই ডিম আর চোর স্লোগান শুনছে, তার কথার বিশেষ উত্তর দেওয়ার প্রয়োজন বা ইচ্ছে আমার। নির্মল ঘোষ অনেক একটা সময়ের মানে বলতে গেলে আমাকেও ব্যক্তিগত স্তরে এমন একটা জায়গায় গেছে যেখানে আমাকেও হ্যাকেল করা হয়েছিল, এই নির্মল ঘোষের দ্বারাই হয়েছিল। কারণ সেই ম্যাটারটা যদিও বা এখন বিচারাধীন, সেটা তো কোর্টে প্রমাণ হবে, ব্যারাকপুর এসিজিএমে প্রমাণ হবে। কিছুটা হয়েছে, অনেকটাই হয়েছে। তো আমাকে হ্যাকেল করা হয়েছিল যেহেতু আমি সেই সময় তাকে মানে টেনেছিলাম, তো আমাকেও নির্মল ঘোষ হ্যাকেল করেছে। সেটা জুডিশিয়ারি সিস্টেমে সেই লড়াই চলবে, কোনো অসুবিধার কিছু নেই। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বলি, কথা হচ্ছে উনি চোখ দিয়ে কিছু দেখতে যান বা চোখ দেখাতে যান, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে বাইরে গেছেন, উনি আরও বেশি ফাঁপড়ে পড়ে গেছেন। সবথেকে বড় কথা, ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা তাদের দেওয়া হয়, এমপিদের দেওয়া হয় এবং বিজনেস টাইকুন যারা আছেন তাদের দেওয়া হয়। এবার ওনার যে অ্যাকচুয়াল পাসপোর্ট, সিটিজেন পাসপোর্ট, সেই সিটিজেন পাসপোর্টটা জমা আছে এখনও। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গিয়ে অসুবিধার মধ্যে কীরকম পড়েছে, সুপ্রিম কোর্টে যখনই রায়, এই জাজমেন্ট হয়েছে জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, এই রায় যখন হয়, এই জাজমেন্টের কপি আমেরিকায় থাকা ভারতের দূতাবাসের কাছে পৌঁছেছে এবং উনি আমেরিকায় রিচ করার সাথে সাথে ওনার আমেরিকার গতিবিধি, কোথায় যাচ্ছে, কি করছে, ওনার সাথে গোটা টিম, অ্যাম্বাসির টিম ওখানে আছে এবং ওনার পাসপোর্ট তখনই হাত থেকে হ্যান্ডওভার করে নিয়েছে। উনি যেদিন আমেরিকা ছাড়বে 3 সপ্তাহ পরে, সেদিন আবার উনি পাসপোর্ট পাবে, তার আগে পর্যন্ত উনি পাসপোর্ট পাবে না। এবং ওখানে ইন্ডিয়ার অ্যাম্বাসির যে টিম 24 ঘন্টা 24x7 তার সমস্ত গতিবিধি নজরবন্দি করবেন এবং তার রিপোর্ট আকারে ইন্ডিয়ান মানে এখানে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রিতে সেটা মেল করবে। এটা খুব ভালো জিনিস হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বিদেশে, আপনি গিয়ে দেখবেন বা দেখবেন, হয়তো দেখবেন কিনা জানি না, পরবর্তীকালে হয়তো সোশ্যাল মিডিয়াতেও বুঝতে পারবেন, ও স্বেচ্ছায় এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে যেতে পারবে না। এবার রইল কথা 25টা ব্যাগ। এবার একটা মানুষের 3 সপ্তাহের জিনিসপত্র হয়তো 25টা ব্যাগ বা অন্য কিছু নিয়ে যেতে পারে, সামগ্রী থাকতে পারে। কারণ সেরকম যদি কোনো রকম কোনো মানে বেআইনি কিছু থাকতো, সেটা ইমিগ্রেশনও ধরা পড়ে যেত। ওখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালায়। দেখুন, আদালত তার দায়ভার নেবে কি না সেটা তো আমি জানি না। প্রথম কথা হচ্ছে, জাস্টিস জয়মাল্য বাগচি, যিনি যখন কলকাতা হাইকোর্টেও ছিলেন, ওনার হাইকোর্টে, ওনার কোর্টে আমি একাধিক মামলা করেছি। যারা জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে মামলা করেছেন, যে সমস্ত আইনজীবী, আমার অনেক বন্ধু আইনজীবীও আছে, তারা জানেন জয়মাল্য বাগচি ব্যক্তি কেমন। তাই বলে অন্য ব্যক্তি খারাপ, জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি ভালো এমনটা বলছি না। আবার জয়মাল্য বাগচি একটু বেশি ভালো, অন্য জাস্টিসরা খারাপ, এরকমটাও বলছি না। বাট থিং ইজ দ্যাট, কাজের সূত্রে, কর্মসূত্রে আমরা জাস্টিসদের জানি, অনেক জাজেরা আমরা বুঝি তারা কীরকম কী অর্ডার দিতে পারেন। তো জাস্টিস জয়মাল্য বাগচিকে আমরা সবাই জানি, আমাদের একাধিক মামলা হয়েছে, আমার নিজেরও একাধিক মামলা জাস্টিস জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে হয়েছে এবং আরজি করের অনেক মামলাও জাস্টিস জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে ছিল, যেটা আখতার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কারাপশানের মামলা, যেটাতে সন্দীপ ঘোষকে যেখানে অ্যাকিউজড করা হয়, সন্দীপ ঘোষকে যেখানে অ্যারেস্ট করা হয়, যেই মামলাতে জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি যে রায়টা দিয়েছেন সেটা অবজারভেশন নিশ্চয়ই ভেবে দিয়েছেন এবং তাকে পূর্ণ স্বাধীনতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা কখনোই দেওয়া হয়নি।
এবং দেওয়া হবেও না, টোটালটাই অবজারভেশনে আছে। ও কোথাও পালাবার জায়গা পাবে না, কারণ ওর পাসপোর্ট অলরেডি অ্যাম্বাসি টেক ওভার করেছে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে ওখানকার, এবং ওর সাথে 24/7 ইন্ডিয়ান অ্যাম্বাসির টিম সাথে থাকছে। কতটা সত্যি, কতটা ঠিক, কতটা ভুল, সেটা তার রিপোর্ট যখন দেবে আফটার 3 উইকস আপনারা বুঝতে পারবেন। কাজে কোনো অসুবিধার কিছু আছে বলে আমার মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাস্থানে গেছেন, যখন যথাস্থানে কাজ না হবে তাকে যথাস্থানে ফিরে আসতে হবে। এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বরং ফাঁপড়ে পড়লেন। উনি আবার বলছি, উনি যে বিদেশে গেছেন সেটা ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গেছে, উনি সিটিজেন পাসপোর্টে বিদেশ যাননি। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গিয়ে আরও নিজের বিপদ নিজে ডেকে আনলেন। এতে করে হবে কি, যদি সত্যি ওনার ট্রিটমেন্ট করানোর হতো বা করানোর আছে, সেটা কতদিনের জন্য সেটা পরিষ্কার হবে। ওনার চোখে এমন কি সমস্যা যাতে ইন্ডিয়াতে হয় না, সেটা আমেরিকায় হয়, সেটা পরিষ্কার হবে। কারণ ওনাকে তো ফিরে এসে এখানে মেডিকেল বোর্ড যেটা আছে, কোর্টের অর্ডারে যেটা হয়েছে, সেই রিপোর্ট তাকে প্লেস করতে হবে তার আইনজীবীর মারফত, সেটা পরিষ্কার দেখা যাবে। এবার সেটা ওই মশা মারতে কামান দাগার মতো যে অবস্থা হয়েছে, সেই অবস্থায় যখন পরিণত হবে, তখন অভিষেক ব্যানার্জিকে এর উত্তর কোর্টকে দিতে হবে। একজন এমপি তার ট্রিটমেন্ট সারা ভারতবর্ষের মধ্যে হলো না, ভারত এই টাকার সোর্স কোথায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিন্ডিকেটে যে ছিল, ওই সুমিত দে, সে ভালো বলতে, সুমিত রায়, সে ভালো বলতে পারবে। তো সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওই চোরেদের সিন্ডিকেটের কোনো অংশে আমি নই। হ্যাঁ, নির্মল ঘোষ ওয়ান অফ দেম, যে অ্যারেস্ট হয়েছে, সে ভালো বলতে পারবে। তার ছেলে ভালো বলতে পারবে, তীর্থঙ্কর ঘোষ। নির্মল ঘোষ অনেক একটা সময়ের মানে বলতে গেলে আমাকেও ব্যক্তিগত স্তরে এমন একটা জায়গায় গেছে যেখানে আমাকেও হ্যাকেল করা হয়েছিল, এই নির্মল ঘোষের দ্বারাই হয়েছিল। কারণ সেই ম্যাটারটা যদিও বা এখন বিচারাধীন, সেটা তো কোর্টে প্রমাণ হবে, ব্যারাকপুর এসিজিএমে প্রমাণ হবে। কিছুটা হয়েছে, অনেকটাই হয়েছে। তো আমাকে হ্যাকেল করা হয়েছিল যেহেতু আমি সেই সময় তাকে মানে টেনেছিলাম, তো আমাকেও নির্মল ঘোষ হ্যাকেল করেছে। সেটা জুডিশিয়ারি সিস্টেমে সেই লড়াই চলবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু একটা কথাই বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মমতা ব্যানার্জি যে কথা বলেছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জি তো অনুব্রতকেও বীরের সম্মান দিয়েছিল, বাঘের সম্মান দিয়েছিল। আজকে বাঘ তো সেই মিউ মিউ করতে করতে বেড়ালের ওই বালিশটা তৃণমূলে গেছিলো। ফিরাদ হাকিম এত বড় বড় কথা বলেছিলেন, তাহলে ফিরাদ হাকিমও তো মিউ মিউ করতে করতে সেই বালিশটা তৃণমূলের পক্ষে চলে গেলেন। তাহলে মমতার কথার দাম আমার মনে হয় না আজকের দিনে আছে। মমতার কথার গ্রহণযোগ্যতা, চোর মমতার কথার গ্রহণযোগ্যতা, যে ঘর থেকে বেরোলেই ডিম আর চোর স্লোগান শুনছে, তার কথার বিশেষ উত্তর দেওয়ার প্রয়োজন বা ইচ্ছে আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ, একটা কথা হচ্ছে গণতন্ত্র চলে ডায়লগে, আর উনি এখন করছেন মোনোলগ। মোনোলগ মিন্স সোশ্যাল মিডিয়া, ফেসবুকে উনি এসে বার্তা দিচ্ছেন। মোনোলগে গণতন্ত্র চলে না, গণতন্ত্র চলে ডায়লগে। উনি ঘর থেকে যত কম বেরোবে, আমার মনে হয় ওনার পক্ষে তত ভালো, তত ডিম ছোড়ার ভয় থাকবে না, চোর স্লোগান শোনার ভয় থাকবে না। এবং ওনার বাড়ির সামনে যদি যান, যাতে ডিম ছুটতে না পারে, দেখবেন একটা নীল রঙের বোর্ডের মতো টানিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেটা ডিম ছোড়া যাতে না যায়। মানে এরকম পরিস্থিতির মধ্যে বেচারা অনেক মানে টেনশানে আছে, প্যালপিটেশনে আছে। আর আমার মনে হয় যখন উনি হালি শহরে গেছিলেন, সে সময় ওই রাস্তা দিয়ে যখন গেলেন, অভয়া প্রতিবাদী মা বাবার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়াটা দরকার ছিল। অযাচিতভাবে অযাচিত জায়গায় গেলে সেই অযাচিত বাড়ি বা অযাচিত সোসাইটির লোক যেটা করে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে, খুব পরিষ্কার। সেই বাড়ির লোকই চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। তাহলে উনি যেচে যদি উপযাচক হতে যান এবং নিজে হাজার একটা দোষে দোষী, মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, এবং সেই বহিঃপ্রকাশের ভিত্তিতে যদি আমি ডিম ছোড়া সমর্থন করি না, গোবর ছোড়া সমর্থন করি না, কারণ একটাই কারণে সমর্থন করি না, কারণ এদেরকে সংরক্ষণ করা দরকার। এরা চুরিতে নিদর্শন করে দিয়েছে। আমাদের বিগত দিনে যে সমস্ত নেতা যারা ছিলেন, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছিলেন, ওনার ব্রেনটাকে নিয়ে রিসার্চ করা হয় বা রিসার্চের জন্য রাখা হয়েছে, প্রিজার্ভ করেছে, যে উনি কিছু ভালো কাজ করে গেছেন। ঠিক সেরকম এদের ব্রেনটা নিয়েও রিসার্চ করা দরকার, যে চুরির পদ্ধতি এরা এত অ্যাডপ্ট করলো কোত্থেকে, কোথা থেকে শিখলো। এই চুরির আইডিয়াল যারা,
তারা যদি জনতার সামনে যায় তো পাগলের মতো জনতা উন্মাদের মতো হয়ে যাবে, কারণ অনেকের হয়তো ইনভেস্ট হয়েছে, অনেক হয়তো শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষ, যেখানে যেই বাংলায় চাকরি ছিল না, যেই বাংলায় রোজগার ছিল না, যেই বাংলায় জঙ্গলরাজে পরিণত হয়েছিল। আপনি এখান থেকে কিছু দূর চলে যান, ঘটকপুকুর, সন্ধ্যা 7টার পর এমন একটা সময় ছিল সাধারণ মানুষ চলতে পারতো না। এই শওকতের দাপাদাপিতে আজকে সেই শওকত যাকে মমতা বলেছিল তুই বোমবাদিস, পরবর্তীতে বলেছিল তুই বাঘের বাচ্চা, তাহলে ও বেড়ালের বাচ্চা হয়ে এখন এনআইএ হেফাজতে। এই শওকত ছিল অভিষেকের প্রোডাক্ট, এই জাহাঙ্গীর ছিল অভিষেকের প্রোডাক্ট, এই শাহজাহান ছিল অভিষেকের প্রোডাক্ট। তো এরা সবাই বাঘ ছিল। আসলে উনার গল্পটা হচ্ছে উনি বেসিক্যালি মানুষকে চারপায়ার সাথে তুলনা করেন। আমরা বাঘ শিকার করি, মানুষ কখনো চারপায়া হয় না। এবার ওনার অবস্থা যদি চারপায়া হয়, ওনার ভাইপোর অবস্থা যদি চারপায়ার মতো হয়, তাহলে উনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন অবস্থান যে আমি এখন চারপায়ার দলে নাম লিখিয়েছি। আর দুপায়ার মানুষ সেই চারপায়ার জন্তুকে শিকার করে। মানুষ এমন একটা জীব যে বাঘকে শিকার করে। তাহলে উনি যদি মনে করে ভাইপো ওনার বাঘ হয়ে গেছে, তাহলে আমরা বলছি আমরা তাকে শিকার করে জেলে ভরার কাজটা করব। স্বরাষ্ট্র দপ্তর সেই কাজটা খুব সুকৌশলে করবে। বাঘ তো সংরক্ষণ করতে হয়, তাহলে আমরাও তাকে সংরক্ষণ করছি জেলে, অসুবিধা তো কিছু নেই। ভরসা হয় না, তো বাঘেরাও নাকি এরা আন্দোলন করছে কিনা সেটা তারা বলতে পারবে। বাঘেরা, কারণ যে নিজেকে বাঘিনী বলেন, চারপায়া বাঘিনী, দুপায়া মানুষ নয়, চারপায়া বাঘিনী। আসলে এদের ব্যাপারটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা যদি নিম্ন রুচির হয়, নিম্ন মানের হয়, তাহলে মানুষকেও নিম্ন মানের সাথে, নিম্ন রুচির সাথে তুলনা করা হয়। ওই জন্যই মানুষকে বাঘের সাথে তুলনা করা হয়, পশু জন্তু এদের সাথে তুলনা করা হয়। খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তৃণমূলের থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। কারণ বললাম তো, আপনারা দেখেছেন যে বিগত দিনে এই আজকে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, এই নির্মল ঘোষের সাথে আরও অনেক ছিল। বিগত দিনে তার ছেলে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছে। তৃণমূলের এখন যে কটা অ্যারেস্ট হচ্ছে সব কটাই চোর, চপকটা চোর বলেই অ্যারেস্ট হচ্ছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ভারতবর্ষের কোনো জুডিশিয়ারি সিস্টেমের ক্ষমতা নেই এই দল তৃণমূলের, সে বালিশ চাটা হোক কি মমতার পা চাটা হোক, তাদেরকে কেউ বাঁচাতে পারে। তাদেরকে কারোর ক্ষমতা নেই জুডিশিয়ারি সিস্টেমে তাদেরকে বাঁচানোর, কারণ তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ, সেই ফাইল ভারতবর্ষের বর্তমান শাসন ক্ষমতায় যারা আছেন তাদের কাছে, বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের কাছে সেই ফাইল আছে। সময় হলে প্যান্ডোরা বক্স খোলা হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।